আচ্ছা, আমাদের টপিক আজকের হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। শিয়ার স্ট্রেংথ অফ সয়েল, আমরা জানি সয়েলের প্রপার্টিজের মধ্যে শিয়ার স্ট্রেংথও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। আমরা যেরকম হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে আরসিসি হোক বা যে কোনো ম্যাটেরিয়ালের হোক, আমরা নর্মাল স্ট্রেস পড়ছি, তারপরে হচ্ছে শিয়ার স্ট্রেংথ পড়ছি। তো সেই ক্ষেত্রে সয়েলেও আমরা হচ্ছে শিয়ার স্ট্রেংথটা দেখবো। শিয়ার স্ট্রেংথটা আসলে কি? এটা হচ্ছে সয়েল মাসের ইন্টারনাল রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এটা কোন কিসের রেজিস্ট্যান্ট করবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স যে আমি বললাম পার ইউনিট এরিয়া সয়েল মাসের, কিসের জন্য? সেটা হচ্ছে ফেলার প্লেন অথবা স্লাইডিং রেজিস্ট করার জন্য। একটা যদি সয়েল থাকে, দেখা গেল সয়েল স্লাইড করে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, ধরলাম এই প্লেন বরাবর স্লাইড করে উপরের অংশ ডানে, নিচের অংশ বামে চলে যাচ্ছে, তাহলে এই প্লেনটা হচ্ছে আমার সেই শিয়ার প্লেন। তাহলে এই শিয়ার প্লেন অথবা হচ্ছে স্লাইডিং, এটাকে যাতে রেজিস্ট করবে, ইন্টারনাল যে রেজিস্ট্যান্ট পার ইউনিট এরিয়া, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। ঠিক আছে, যদি আমি স্ট্রেস বলতাম বা কিছু, মানে পার ইউনিট এরিয়া বলা লাগবে স্ট্রেস অথবা স্ট্রেংথের ক্ষেত্রে। শিয়ার স্ট্রেংথ হচ্ছে আমার সেই সয়েল মাসের পার ইউনিট রেজিস্ট্যান্ট। সেটা কি রেজিস্ট করবে? আমাকে ফেইলার রেজিস্ট করবে অ্যালং, মানে স্লাইডিং থ্রু আ প্লেন। কোনো প্লেন অক্ষ বরাবর স্লাইড করাকে। এখন আমাদের এই ফেইলারটা মেনলি মোর কুলম ফেইলার ক্রাইটেরিয়া অনুযায়ী হয়। ঠিক আছে, মোর কুলম ফেইলিয়ার ক্রাইটেরিয়া। মোর নাম শব্দ বুঝতেছি কি হবে, কারণ এখানে আমার সেই মোর সার্কেল দিয়ে একে আমার ম্যাথটাকে সলভ করা লাগবে, এর জন্য মোর কুলম ফেইলিয়ার ইনভলভ বা ফেইলিয়ার ক্রাইটেরিয়া বলি। তাহলে সেখানে সেই অনুযায়ী বলা হয়েছে যে আমাদের শিয়ার স্ট্রেস হচ্ছে নর্মাল স্ট্রেসের একটা ফাংশন। এই টি এফ বা সরি টাউ এফ, এটা হচ্ছে আমার সেই শিয়ার স্ট্রেস, আর হচ্ছে এই সিগমা হচ্ছে আমার নর্মাল স্ট্রেস। তাহলে এই টাউ এফটা হচ্ছে আমার ফাংশন, এফ হচ্ছে সেই ফাংশন অফ আমার নর্মাল স্ট্রেস। এখন যদি এটাকে আমি ফুললি একটা ইকুয়েশন হিসেবে প্রকাশ করতে চাই, যেটা কুলম হচ্ছে এই সূত্রটা আবিষ্কার করছে, এবং সেখানে হচ্ছে কুলম যেহেতু আবিষ্কার করছে সূত্র এবং মোর সার্কেল এখানে অ্যাড করা, এর জন্য এটা আসলে বলা হয় মোর কুলম ফেইলিয়ার ইকুয়েশন। সেটা দেখেন কি লিখছে, টাউ এফ ইকুয়ালস টু সি প্লাস সিগমা ইন্টু ট্যান ফাই। কোনটা কি সেটা আমি বলবো, এখানে কোনটা কি সেটা জানাটাও খুবই জরুরি আমাদের সয়েলের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার। তাহলে টাউ এফ হচ্ছে আমার শিয়ার স্ট্রেংথ, সি হচ্ছে কোহেশন। সি কি আমার কোহেশন। আমরা নর্মালি জানি যে স্যান্ডের ক্ষেত্রে কোনো কোহেশন নাই বা একটা আরেকটার সাথে বন্ডিং অ্যাটাচমেন্ট নাই। আর যদি সেটা ক্লে হয়, ক্লে হচ্ছে আমাদের কোহেসিভ সয়েল, এবং এটার ভিতরে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ভিতরে বন্ডিং অ্যাটাচমেন্ট আছে। তাহলে আমার ক্লে এর ক্ষেত্রে সি এর ভ্যালু থাকবে যখন হচ্ছে সি 0 হবে যদি এটা স্যান্ড হয়, আর যদি এটা আমার ক্লে হয় তাহলে একটা ভ্যালু সি এর অবশ্যই থাকবে। আচ্ছা, আর সিগমা হচ্ছে আমার নর্মাল স্ট্রেস, আর ফাই হচ্ছে আমার ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। একটা সয়েলের একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের অবশ্যই ইন্টারনাল ফ্রিকশন থাকবে যখন এটা হচ্ছে ফেজে যাবে। তো সেই যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমাদের ফাই, এবং এই প্রত্যেকটাকে বলা হয় এই যে সিগমা, ফাই, সি, বিশেষ করে সি এবং ফাইকে তো বলা হয় সয়েলের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো, সেই সি আর ফাইকে বলা হয় হচ্ছে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক ইয়েটা। তাই দেখেন, সি হচ্ছে আমার সেই কোহেশন, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস সে ফেলার প্লেন বরাবর, আর হচ্ছে শিয়ার স্ট্রেংথ হচ্ছে আমার টাউ। এবং এটাকে বলা হয় যে মোর কুলম ফেলিয়ার ক্রাইটেরিয়া, এই ইকুয়েশনটাকে। এখন আমরা জানি যে হচ্ছে সিগমাকে আমি দুইভাবে লিখতে পারি, একটা কি সিগমা ইকুয়ালস টু ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। তাইলে আমরা নর্মালি একটু আগে দেখলাম যে টাউ এফ হচ্ছে সি প্লাস সিগমা ইন্টু হচ্ছে ট্যান ফাই। এখন যদি এটাকে আমি সিগমার জায়গায় সিগমা প্রাইম অথবা ইফেক্টিভ স্ট্রেস দিয়ে প্রকাশ করি, তখন টাউ এর সাথে দেখেন ডান সাইডে সবগুলাই প্রাইম চলে আসবে। প্রাইম দিয়ে আসলে বোঝাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস কন্ডিশনের প্যারামিটার। তাহলে তখন সি এর জায়গায় হয়ে যাবে হচ্ছে সি প্রাইম, ফাই এর জায়গায় হয়ে যাবে হচ্ছে ফাই এর জায়গায় হবে হচ্ছে ফাই প্রাইম, আর হচ্ছে সিগমার জায়গায় হবে হচ্ছে সিগমা প্রাইম। প্রত্যেকটাই হচ্ছে প্রাইম আকারে হবে, এবং এটা হচ্ছে আমি যদি ইফেক্টিভ স্ট্রেস হিসেবে যদি প্রকাশ করতে চাই। এখানে কিন্তু আবার শেয়ার স্ট্রেংথের ওখানে কিন্তু আবার ট্যান মানে টাউ ফাই হবে না, শেয়ার স্ট্রেংথ কিন্তু শেয়ার স্ট্রেংথই থাকবে। এটাকে দুইভাবেই প্রকাশ করতে পারি। কেন দুইভাবে প্রকাশ করতে পারি আমি সেটা একটু বলি। ধরলাম একটা স্ট্রাকচার, এখন আমি এটার উপরে লোড চাপাচ্ছি। তো শুরুতে যখন লোড আমি চাপাবো, এর ভিতরে ওয়াটারও থাকবে, আমার হচ্ছে সয়েল পার্টিকেলও থাকবে। তাহলে প্রথম শিয়ার স্ট্রেংথটা হবে হচ্ছে আমার
এই ইকুয়েশনটা, এই 1 নাম্বার ইকুয়েশন, সেখানে কি হবে, টোটাল স্ট্রেস দিয়ে আমি প্রকাশ করব, কারণ তখন আমার পানিও আছে, সয়েলের নর্মাল সয়েল সলিডও আছে, আবার হচ্ছে ভয়েডে পানিও আছে। কিন্তু যদি এরকম হয় যে অনেক দিন হয়ে গেছে, আমার হচ্ছে সেটেলমেন্ট হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তখন কিন্তু আর এই 1 নাম্বার কন্ডিশনটা থাকবে না, টোটাল স্ট্রেস থাকবে না, তখন সেটা হয়ে যাবে ইফেক্টিভ স্ট্রেস। কখন? যখন হচ্ছে আমার পোর ওয়াটার প্রেশার সব জিরো এবং আমার পুরো স্ট্রেসটাই ইফেক্টিভ স্ট্রেস তখন কনভার্টে হয়ে যাবে। তখন কোহেশনটাও হয়ে যাবে, দেখা যাবে যে ইফেক্টিভ স্ট্রেস কন্ডিশনে কোহেশন, এর জন্য সি প্রাইম, বা হচ্ছে আমার 5টাও হয়ে যাবে 5 প্রাইম, এর জন্য তখন হয়ে যাবে আমার এই 2 নাম্বার ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমার টোটাল স্ট্রেসের জন্য, এবং এটা ইমিডিয়েট কন্ডিশন, মানে আমি জাস্ট ভরটা দিচ্ছি, লোডটা চাপাচ্ছি, ইমিডিয়েটলি তখন আমার টোটাল স্ট্রেসই হবে, কারণ তখন আমার পানি আছে এর ভিতরে। আর যদি দীর্ঘদিন আমার থাকে, তখন পানিগুলো আসলে বের হয়ে যাবে, তখন আসলে আমার এই 2 নাম্বার ইকুয়েশন বা ইফেক্টিভ স্ট্রেস দিয়ে আমি আমার টাউটাকে প্রকাশ করব, এটা মাথায় রাখবো। আর এখানে সেটাই বলছে যে স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে সি প্রাইমের ভ্যালু 0 হবে, স্যান্ড এবং সিল্টের ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখি যে স্যান্ড এবং ইনঅর্গানিক সিল্টের ক্ষেত্রে সি প্রাইম 0, আর হচ্ছে আমার নর্মালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রেও আমার সি প্রাইম 0, আর বাকি সব ক্ষেত্রে বা ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে আমার সি এর একটা ভ্যালু থাকবে। তাহলে আমরা নর্মালি স্যান্ডের ক্ষেত্রে সি প্রাইম সবসময় 0, স্যান্ড এবং সিল্ট। ক্লের ক্ষেত্রে আমাদের নর্মালি ধরা হয় যে সি এর একটা ভ্যালু আছে বা সি প্রাইমের একটা ভ্যালু আছে, কিন্তু এখানে দেখেন কি বলছে, আমার যখন এনসি হবে বা নর্মালি কনসোলিডেটেড ক্লে হবে, তখন সেটাকে বলে দিছে সি প্রাইমটাকে 0, মানে এটা অ্যাপ্রক্সিমেট ধরা হয় যে যখন নর্মালি কনসোলিডেটেড সয়েল এর উপরে আমি আগে কোনো পিক ভ্যালুর প্রেশার পাই নাই বা পিক ভ্যালুর স্ট্রেস পাই নাই, তাহলে এটাকে ধরা হচ্ছে যে আমি এখন যত প্রেশার দিচ্ছি এটাই এর হাইয়েস্ট ভ্যালু। তাহলে শুরুতে এটা আসলে লুজ কন্ডিশনে ছিল, ধরা হয় যে হচ্ছে আমি যদি এখন প্রেশার দিচ্ছি, এখন একে ডেন্স ফর্মে আনতেছি, আগে তো এটা লুজ কন্ডিশনে ছিল। এইভাবে এই বেসিকে আসলে বলা হয় যে হচ্ছে নর্মালি কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে সি প্রাইম অ্যাপ্রক্সিমেটলি 0, মানে কম একটা ভ্যালু। আর ওভার কনসোলিডেটেড ক্লে মানে কি, যেটাতে অলরেডি এর আগে আমি স্ট্রেসটা হাই ভ্যালুতে দিয়ে দিছি, এর বন্ডিংগুলা খুব স্ট্রং, পার্টিকেলগুলো একটার সাথে আরেকটা স্ট্রেস দেওয়ার কারণে বা ভর দেওয়ার কারণে অলরেডি কাছাকাছি চলে আসছে, এর কোহেশন ভ্যালু অবশ্যই থাকবে। ঠিক আছে, কিরকম যদি আমি একটু বুঝাই, আমাদের ফার্স্ট ইয়ারে অনেকে আছে যে সেম পলিটেকনিক্যাল থেকে আসছে, আর অনেকে আছে যে আলাদা আলাদা পলিটেকনিক্যাল থেকে আসছে। এখন সেকেন্ড ইয়ারে দেখা যাবে যে যারা একই পলিটেকনিক্যাল থেকে উত্তর ইউনিভার্সিটিতে ক্লাস করতেছে, তাদের মধ্যে বন্ডিং আগে থেকেই হচ্ছে পিক ভ্যালুতে ছিল এবং এখানে এসেও বন্ডিংটা ভালো হয়েছে। ঠিক আছে, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আসছে এবং তাদের ফ্রেন্ডশিপ ছিল, তাদের বন্ডিং কি এখনই হয়েছে, এর আগে তো আর হয়নি। তাহলে যখন সেকেন্ড ইয়ারে আমি মাপতে চাচ্ছি, যারা অলরেডি আগে থেকেই ফ্রেন্ড হয়ে এখানে আসছে, তারা কি, তাদের ভিতরে বন্ডিং যেহেতু বেশি, তাহলে তাদের ভিতরে কোহেশনের ভ্যালুটা অবশ্যই বেশি থাকবে বা সি এর একটা ভ্যালু থাকবে। কিন্তু যারা এখানে এসে ফ্রেন্ডশিপটা করতেছে, তাদের তো ফ্রেন্ডশিপ এখানেই ডেভেলপ হচ্ছে, আগে তো তারা চিনতো না একজন আরেকজনকে, তাইলে তাদের কোহেশনটা আমরা ধরতেছি অ্যাপ্রক্সিমেটলি 0। সেম ভাবে নর্মালি কনসোলিডেটেড ক্লে, আমি এখন একে লোড চাপাচ্ছি, ভর দিচ্ছি, একে কনসোলিডেশন করতেছি, তাহলে আগে তো এদের ভিতরে হচ্ছে বন্ডিংটা ছিল না, এই জন্য সি এর ভ্যালুটা, সি প্রাইমের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 0। আর ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে আমার হচ্ছে সি এর ভ্যালু অবশ্যই থাকবে, কারণ বন্ডিংটা অলরেডি হয়ে গেছে ওই ভরটা চাপানোর কারণে। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবো, ম্যাথের ক্ষেত্রে হয়তো এই ভ্যালুটাই, মানে এই জিনিসটাই কাজে লাগবে। এখানে নর্মালি বলে দিচ্ছে যে ফায়ার ভ্যালু বিভিন্ন সয়েলের ক্ষেত্রে কিরকম হয়, জাস্ট দেখে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমি এখন আপনাদের ফিগার 12.1 এটা একটু বুঝে, মোর কুলম ফেলার ক্রাইটেরিয়া, আমরা যে ইকুয়েশনটা পড়ছিলাম সেই ইকুয়েশনটা কি ছিল, যে টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা 10 ফাই। ফাই হচ্ছে আমার ফ্রিকশন অ্যাঙ্গেল ছিল, সি হচ্ছে কোহেশন ছিল, এবং এটাকে আমরা একটা সরলরেখার ইকুয়েশন বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস হচ্ছে সি। সি মানে কোহেশন, তাহলে এখানে সি বা সি প্রাইম আমি যদি সবগুলো প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে সেই সি প্রাইম, সেই ইন্টারসেপ্ট। আমার যদি আমি সরলরেখার ইকুয়েশন দিই, সি তো আমার এই সি ভ্যালুটা কি ছিল, ইন্টারসেপ্ট ছিল, এখানে সি প্রাইমটা সেই কোহেশন বা ইন্টারসেপ্ট। আর হচ্ছে ফাই হচ্ছে দেখেন অ্যাঙ্গেল, এখন এই অ্যাঙ্গেলটা কিভাবে হয়েছে, কার সাথে হয়েছে সেটা আমি বুঝাবো। তাহলে এটা যদি আমি এ নাম্বারটা দেখি, এটা হচ্ছে এ হচ্ছে সয়েলের একটা পার্টিকেল বিবেচনা করছে। আমরা মোর কুলাম মানে মোর সার্কেল যখন আসছিলাম তখন এরকম দেখতাম যে হচ্ছে টেনশন বা হচ্ছে কম্প্রেশন থাকতো, এক্ষেত্রে আমরা কম্প্রেসড করতেছি বা কনসোলিডেটেড করতেছি, সয়েলকে স্ট্রেস দিচ্ছি উপর থেকে, সেটা হচ্ছে সিগমা সি বা সিগমা 3, বা আমি হচ্ছে সয়েলকে স্ট্রেস দিচ্ছি, এটা হচ্ছে সিগমা প্রাইম। আমি যদি হচ্ছে একে
মানে উপর থেকে নিচেই দেই, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই যে এক্স এক্সিস বরাবর আমার স্ট্রেসটা হচ্ছে, তাহলে এটা সিগমা এক্স। আর এটা যেহেতু আমার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর স্ট্রেসটা কাজ করতেছে, এই প্লেনটা যেহেতু ওয়াই এক্সিস, তাহলে এটা ধরলাম হচ্ছে আমার সিগমা ওয়াই, কম্প্রেশন দিচ্ছি বা লোড চাপাচ্ছি। আর টাউটা কাজ করবে আমার ধরলাম এন্টি ক্লকওয়াইজ, এইখানে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হয়ে যাবে আমার ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার ফেইলার প্লেনটা আমি ধরলাম এবি বরাবর। আমার এই লোড দেওয়ার কারণে দেখেন একটা শিয়ার আমি দিচ্ছি এই বরাবর, শিয়ার স্ট্রেস, আর আমি নর্মাল স্ট্রেসটা দিচ্ছি এই বরাবর। তাহলে বা শিয়ার স্ট্রেস দিচ্ছি আমি এই বরাবর, নর্মাল স্ট্রেস দিচ্ছি হচ্ছে উপর থেকে নিচে কম্প্রেশন, আর শিয়ার স্ট্রেস হচ্ছে আমার আছে লেফট থেকে রাইট। তাহলে এই দুটো লব্ধি কীভাবে কাজ করবে? কর্ণ বরাবর না, একটা সোজা নিচে যাচ্ছে আমি চাপ দিচ্ছি, আর একটা আমার লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে লব্ধিটা কাজ করবে অবশ্যই আমার কর্ণ বরাবর। আমরা অ্যানালিটিক মেকানিক্সে দেখছি যে দুইটা বল যদি এভাবে ভিতরে 90 ডিগ্রি কোণ হয়, তাহলে আসলে লব্ধিটা 45 ডিগ্রিতে কাইন্ড অফ মানে কাছাকাছি 45 ডিগ্রি অথবা কর্ণ বরাবর কাজ করে। তো এখানেও বলছে যে এখানে যেহেতু আমার একটা স্ট্রেস ভিতরে যাচ্ছে এবং একটা স্ট্রেস এই গা বরাবর কাজ করতেছে, তাহলে এই ফেইলার প্লেনটাও আমার হবে কর্ণ বরাবর। সেই কর্ণ বরাবর কোন প্লেন? এ বি। এটা সেই এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমি ধরলাম যে এই সয়েল স্যাম্পেলটা এ বি বরাবর শিয়ার ফেলার করছে বা এখানে সেই ক্র্যাকটা হয়েছে এ বি সারফেস বরাবর। এখন যদি সেই এবিটাকে আমি এই গ্রাফে দেখাই, সেটা আসতেছে এই যে এ বি পয়েন্ট, ঠিক আছে? এটাই হচ্ছে এ, এটা হচ্ছে আমার সেই বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এ বি পয়েন্টটা আমার হরিজন্টালের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমার 5 প্রাইম পয়েন্ট অথবা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। কখন করব? যখন আমি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের গ্রাফ আঁকবো, তখন আমার এই ফেইলার প্লেনটা হরিজন্টালের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। আচ্ছা, এখানে এখন তিনটা কথা বলছে, তিনটা পয়েন্ট দেখেন, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। এ পয়েন্টটা কি? আমার যদি এরকম হয় কোনো সয়েলের ক্ষেত্রে, মানে এই সয়েলের ক্ষেত্রে এ নাম্বার স্পেসিমেনের ক্ষেত্রে, যে নর্মালি আমার লোড দিলে আমার আসলে এ বি কি, এ বি ছিল হচ্ছে আমার শিয়ার ফেইলারের সেই প্লেনটা, মানে এই বরাবর হচ্ছে সে শিয়ার ফেইলার করে। এখন যদি কোনো কারণে দেখা যায় যে আমি কম স্ট্রেস দিতেই আমার ফেইলারটা হয়ে যাচ্ছে, তাহলে এ পয়েন্টটা শিয়ার প্লেন বা এ বি প্লেনের নিচেই থাকবে। কখন নিচে থাকবে? যখন আমার এবিতেও আমার একটা সব ইয়ে থাকে, সয়েলের ক্যারেক্টারিস্টিক্স থাকে যে আমার এই সয়েলের জন্য আমার সয়েলটা ধরলাম 50 কিলো নিউটন লোড নিতে পারবে, এরপরেই হচ্ছে শিয়ার ফেলিয়ার হয়ে যাবে। যদি এরকম হয় কোনো কারণে যে 40 কিলো নিউটনে এটা ফেল করে গেছে, হতে পারে যে হচ্ছে পুরোপুরি এটা পুরোটা প্রেশার ডিসিপেট হয় নাই বা চলে যায় নাই বা অন্য অনেক কারণে হতে পারে, তখন সেটা নিচেই থাকবে। আচ্ছা, বি কখন হবে? বি পয়েন্টটা এই যে যখন আমার শিলার 50-এ আমার ফেলার হওয়ার কথা 50-এই হয়েছে, তখন সেটা এই প্লেনের উপরে একটা ভ্যালু হবে। আর সিটা কি বলছে? সি বলছে যে আমার 50-এ ফেলার হওয়ার কথা, এখন যদি আমি 60-এ দেই তাহলে কি হবে? তাইলে আসলে এই সিটা বাস্তবে পসিবলই না, কারণ যেটা আমার 50-এ ফেলার হওয়ার কথা সেটা 50-এ অবশ্যই হবে। কমেও হয়ে যেতে পারে, সয়েল যেহেতু আমি আনসার্টেন, বাট কখনো বেশিতে হবে না, কারণ অলরেডি তো বিটা ফেলার হয়ে গেছেই। সিটা বা সি পর্যন্ত তার উপরে কখনোই উঠবে না, এটা মাথায় রাখতে হবে যে শেয়ার ফেইলারের বেশি লোডে কখনো এটা পসিবল না। শেয়ার ফেইলার অলরেডি সে ফেল করেই গেছে, এর বেশি লোড আমি দিতে পারবো না স্ট্রাকচার। কম দিতে পারবো কারণ তখনও ফেইলার হয় নাই, এ পয়েন্টটা বোঝাচ্ছে যে তখনও ফেইলার হয় নাই, বি পয়েন্টে এসে ফেইল হবে, কিন্তু সি পয়েন্ট আমি দিতে পারবো না। কথার কথা একটা স্ট্রাকচার 50 কিলো নিউটন নিতে পারে, এরপর সে হচ্ছে এ বি প্লেন বরাবর শিয়ার ফেল করে, তাহলে আমি সেই জায়গায় 40 দিতে পারবো, সেটা হচ্ছে আমার এ নাম্বার কন্ডিশন। কিন্তু আমি একে কখনো 60 দিতে পারবো না, কারণ তখন অলরেডি 50-এ এসে সে ফেল করে যাবে। আচ্ছা, এখন এই যে দেখেন মোর সার্কেলটা চলে আসছে, আমাদের ম্যাথের ক্ষেত্রে এটা লাগবে। তাহলে আবার যদি দেখি এই লেফট সাইডের ফিগারটা 12.2, এই ফিগারে আসলে বলছে এটা কি? আচ্ছা, এই ফিগারে বলছে যে আমি সয়েলকে উপর থেকে একটা কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি, সেটা হচ্ছে সিগমা 1 প্রাইম বা ইফেক্টিভ স্ট্রেস সিগমা 1 দিয়ে প্রকাশ করতেছি। আর আমি হচ্ছে হরিজন্টালি একটা স্ট্রেস দিচ্ছি বা প্রেশার দিচ্ছি, সেটা হচ্ছে সিগমা 3 প্রাইম। এই ক্ষেত্রে অবশ্যই সিগমা 1 প্রাইমটা সিগমা 3 এর থেকে বেশি হবে, মানে আমি উপর থেকে যে প্রেশারটা দিচ্ছি সেটা অবশ্যই বেশি হওয়া লাগবে, নাহলে তো পানিটা বের হবে না বা এটা কনসলিডেটেড হবে না। এবং দেখা গেছে যে এটা আমার এই ইএফ বরাবর ফেল করে যাচ্ছে, ঠিক আছে? ইএফ বরাবর ফেল করে যাচ্ছে। তাহলে আমরা নর্মালি আমাদের মোর সার্কেলের থিওরি অনুযায়ী কি জানি? আমার এখানে এই সিডি, এই সি আর এই ডিটা
কি হওয়া উচিত, এখানে যেহেতু স্ট্রেস বেশি আমার, তাহলে এটা হওয়া উচিত আমার মেজর এক্সিস, আর আমার বিসি হওয়া উচিত মাইনর এক্সিস, তাই না? কারণ এইখানে আমার সিডি বরাবর আমার ম্যাক্সিমাম স্ট্রেসটা কাজ করতেছে, সেটা কি সিগমা 1'। এটাই হচ্ছে বড় ভ্যালু, কারণ দেখেন সিগমা 1 হচ্ছে সিগমা 3 থেকে বেশি। আর আমার হচ্ছে বিসি বরাবর ছোট স্ট্রেস কাজ করতেছে, সেটা হচ্ছে সিগমা 3'। তাহলে এইটাই হচ্ছে আমার মেজর এক্সিস, আর আমার পরেরটা হচ্ছে মাইনর এক্সিস হওয়ার কথা। এখন এই জিনিসটা আমাকে প্লট করতে হবে মোর সার্কেল দিয়ে। তাহলে একটু আমরা প্লট করি। আর আমরা কিন্তু এটা জানি, আমাদের এলিমেন্টে যদি এটা হচ্ছে থিটা হয়, মোর সার্কেলে সেটা হয়ে যাবে দ্বিগুণ 2 থিটা। মনে আছে তো সবার? আমরা হচ্ছে সলিড মেকানিক্স 2-তে পড়েছিলাম যে হচ্ছে আমাদের এলিমেন্টে যদি থিটা কোণ হয়, আমার মোর সার্কেলে সেটা হয়ে যাবে দ্বিগুণ, অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখন একটু দেখি মোর সার্কেলটা কিভাবে আঁকবো। আচ্ছা, দুইটা স্ট্রেস আছে, একটা হচ্ছে সিগমা 3, ধরলাম সিগমা 3 এর ভ্যালু হচ্ছে আমার 60, আর সিগমা 1 এর ভ্যালু 60, আর সিগমা 3 এর ভ্যালু হচ্ছে আমার 20। তাহলে এটা আমি প্লট করব। তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, আমার 0 0 ভ্যালু। তাহলে ও থেকে আমি 20 বরাবর একটা ভ্যালু নিব, সেটা হচ্ছে সিগমা 3। আর ও থেকে আমি 60 বরাবর একটা ভ্যালু নিব, সেটা হচ্ছে সিগমা 1। নেওয়ার পরে আমরা কি করব, এই সিগমা মানে 20 এবং হচ্ছে এই 60, এই দুটার মাঝামাঝি একটা পয়েন্ট নিব। সেটা কত? রেডিয়াস নিতে হবে না, কেন্দ্র নিতে হবে, সেন্টার। তাহলে সেন্টারটা কি নিব? 60 মাইনাস 20 ডিভাইডেড বাই 2 করব। তাহলে কত আসে সেটার ভ্যালু? 20 আসে আরো। তাহলে আমার আসলে কি হবে, এই 20 থেকে আরো 20 দূরে আমি আমার পাচ্ছি হচ্ছে মোর সার্কেলের সেন্টার, সেটা হচ্ছে এ পয়েন্ট। এটা হচ্ছে সেই সেন্টারের ভ্যালু। এখন এই এ থেকে আমি যে কোনো সাইড, হয় হচ্ছে সিগমা 1 অথবা সিগমা 3, যে কোনোটা নিতে পারি, কারণ কি এটা সেন্টার আর এইগুলো হচ্ছে রেডিয়াস, নিয়ে একটা সার্কেল আঁকবো, হাফ সার্কেল আঁকবো। এখানে হাফ সার্কেল আঁকলেই হবে। আঁকলাম। এখন এই হাফ সার্কেল আঁকার পরে সয়েলের ভিতরে যদি কোহেশন থাকে, তাহলে আমি সেটা প্লট করব। ও থেকে কোহেশন ভ্যালু নিলাম আমি হচ্ছে C', নিলাম, এই পয়েন্টটা পাবো, জি পয়েন্টটা পাবো। এখন এই জি থেকে আমি আমার এই মোর সার্কেলের উপরে একটা স্পর্শক আঁকবো। আঁকার পরে আমি এটাকে পিছন পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখন এই লাইনটা হরিজন্টালের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে অবশ্যই φ', অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, এখানে সেটা দিয়ে বুঝাইছে, হরিজন্টালের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে φ'। আমার হচ্ছে যেটা ভার্টিক্যালি ওয়াই এক্সিসকে ছেদ করতেছে সেটা হচ্ছে C', কোহেশন। এবং এই সরলরেখার ইকুয়েশনটা দেখেন কি হচ্ছে, টাউ ইকুয়ালস টু, সরলরেখাটা বোঝাচ্ছে আমার সেই শিয়ার স্ট্রেসের ভ্যালু, যে টাউ ইকুয়ালস টু C' প্লাস সিগমা প্রাইম ইন্টু tan phi প্রাইম। আর এই এ থেকে আমার স্পর্শ, এইটাকে যদি হচ্ছে মানে সরলরেখার যে স্পর্শ, এটাকে যদি আমি ছেদ করি, তাহলে আমি সেই পাবো হচ্ছে 2 থিটা। এই যে সেই 2 থিটা, সেই পয়েন্ট। এখন হচ্ছে এটাকে একেও করা যায়, আমরা জানি যে সূত্র দিয়েও করা যায়। সূত্র যদি একটু আমরা শর্টকাটে মনে রাখতে চাই, আমরা কিন্তু একেও করতে পারবো, যেরকম আমরা মোর সার্কেলের ক্ষেত্রে করছিলাম, যে কিভাবে রেডিয়াস বের করতে চাচ্ছি, কিভাবে অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, আমরা একেও ড্রয়িং করেও করতে পারি, আবার ইকুয়েশন দিয়েও করতে পারি। যদি কেউ ইকুয়েশন দিয়ে করতে চান, এই ক্ষেত্রে কোন কোন ইকুয়েশন মাথায় রাখা লাগবে একটু যদি দেখি। আচ্ছা, আমার হচ্ছে থিটার ভ্যালুটা মাথায় রাখা লাগবে, যে এই যে আমার স্ট্রেস ব্লক, এই স্ট্রেস ব্লকের যে থিটা বা আমার মোর সার্কেলের যে 2 থিটা হচ্ছে, এটা আসলে নর্মালি সূত্র দিয়ে আমি কিভাবে বের করতে পারবো? এটা মোর সার্কেল থেকেই আসছে, এই থিটার ভ্যালুটা ইকুয়েশন 12.4 মোর সার্কেল থেকে আসছে, যে থিটা ইকুয়ালস টু 45 প্লাস φ/2, φ' অথবা φ/2। ফাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে এটা মাথায় রাখতে পারি। আরেকটা কি মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে আমার সাইন ফাই এর সূত্র। এটা আমার লাগবে হয়তো, যে সাইন থিটার সূত্র হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3, মানে সিগমা 1' মাইনাস সিগমা 3'/2 ডিভাইডেড বাই C' cot φ' প্লাস সিগমা প্রাইম 1 প্লাস সিগমা প্রাইম 3 ডিভাইডেড বাই 2। সূত্র দিয়েও করতে পারি আমরা, কিন্তু মোর সার্কেল দিয়েও করতে পারি। সূত্র দেখে ভয় লাগতে পারে, কিন্তু সূত্র দিয়ে যদি আমরা মোর সার্কেল না করতে চাই, সূত্র দিয়েও হচ্ছে করতে পারি। তাহলে এই 3টা সূত্র যেটা আমি লিখে রাখলাম, এই 3টা সূত্র একটু মাথায় রাখবো। থিটার সূত্র যেটা 45 প্লাস φ/2, সাইন থিটা সাইন ফাই এর সূত্র, আর হচ্ছে সিগমা 1 এর সূত্র। আচ্ছা,
এরপরে দেখেন আমাদের কিছু ল্যাবরেটরি টেস্ট আছে, এটা আমরা জিওটেক ল্যাবে করব। সেটা ডিরেক্ট শেয়ার টেস্ট, ট্রাইএক্সাইল টেস্ট, মেনলি এই দুটাই হচ্ছে ল্যাবে করা হয়। ঠিক আছে, ল্যাবে এই দুটা করে আমরা কি বের করি? আমরা বের করি শিয়ার স্ট্রেংথ প্যারামিটার্স। শিয়ার স্ট্রেংথ প্যারামিটার্স বলতে বোঝায় হচ্ছে ফাইভ সি প্রাইম ফাইভ প্রাইম, মানে এটা ইফেক্টিভ স্ট্রেসের জন্য কন্ডিশন, আর পরে উপরেরটা হচ্ছে আমার টোটাল স্ট্রেসের জন্য কন্ডিশন। তাহলে এই চারটাই হচ্ছে আমার মেনলি শেয়ার স্ট্রেংথ প্যারামিটার। আমরা টেস্টগুলো করে এইগুলাই বের করি। এখন যদি আমাকে বলা হয় যে ডিরেক্ট শেয়ার টেস্ট আসলে কি, আচ্ছা, ডিরেক্ট শেয়ার টেস্ট আর কিছুই না, এরকম একটা বক্স আমি সয়েল নিই রেক্ট্যাঙ্গুলার শেপে, এবং ওখানে মানে ডিরেক্ট শেয়ার বক্সই থাকে। ঠিক আছে, বক্সে আমি সয়েল নেওয়ার পরে আমরা উপরের যে বক্সটাকে আছে, বক্সের রাইট সাইডে আমি টান দিই এবং নিচের বক্সটাকে লেফট সাইডে টান দিই, এবং এখানে একটা ডায়াল গেজ থাকে। উপর থেকে আমি একটা কনস্ট্যান্ট নর্মাল ফোর্স দিই, ধরলাম সেটা ফোর্স তো 50 কিলো নিউটন ফোর্স দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে উপরের পার্টটাকে 1 নাম্বার পার্ট ধরলাম, আর নিচে হচ্ছে 2 নাম্বার পার্ট ধরলাম। 1 নাম্বারকে ডান সাইডে আর 2 নাম্বারকে বাম সাইডে টান দিই, এবং এখানে কত ফোর্সে টান দিচ্ছি এখানে একটা ডায়াল গেজ থাকে। ঠিক আছে, যেই মানে টান দিতে দিতে যেখানে হচ্ছে এটা ক্র্যাক করবে বা ফেইলার হবে, ডায়াল গেজে সেই লোডের ভ্যালুটা দেওয়া থাকে, সেখান থেকে আমি শিয়ারের লোডটা পাই। ঠিক আছে, এই জন্য দেখেন এটা হচ্ছে আমার সেই শিয়ার ব্লক, এবং এখানে আমি হচ্ছে একটা ডায়াল গেজ থাকে, সেখান থেকে হচ্ছে আমি রিডিং পাই। একটা ভার্টিক্যাল থাকে যেখানে হচ্ছে আমি ভার্টিক্যাল লোডটা চাপাই দিচ্ছি 50 কিলো নিউটন, আর এখানে দেখেন সেই হরিজন্টাল লোডটাকে মাপার জন্য বা শিয়ার লোডটাকে মাপার জন্য ডায়াল গেজ থাকে, সেখান থেকে আমি একটা ভ্যালু পাই, শিয়ার লোড বা টাওয়ের ভ্যালু পাই বা শিয়ার স্ট্রেসের ভ্যালু পাই। এই যে দেখেন একটা ভার্টিক্যাল আমার হচ্ছে ডায়াল গেজ, সেটা হচ্ছে আমি ভার্টিক্যালি কি পরিমাণ লোড চাপাচ্ছি, আর এটা হচ্ছে হরিজন্টালের জন্য। আচ্ছা, ওকে, এই শেয়ার টেস্ট আমি ডিরেক্ট শেয়ার টেস্ট করলাম, করার পরে আমি হচ্ছে কিছু রেজাল্ট পাই। আমি রেজাল্টগুলো জাস্ট আপনাদেরকে বলি, ল্যাবে আমরা এই ধরনের কাজ করবো এবং এই ধরনের গ্রাফও আমরা আঁকা দেখবো। রেজাল্টটা একটু খালি বুঝি যে এটা করে আসলে লাভ কি। আমরা আসলে এই টেস্টটা করে বুঝাই যে হচ্ছে সয়েলটা কত লোডে ফেল করবে সেটা বুঝতে চাই, যে শিয়ার ভ্যালুটা কত। এখন যদি আমি শিয়ার ডিসপ্লেসমেন্ট ভার্সেস শিয়ার স্ট্রেস এই একটা গ্রাফ আঁকি, শেয়ার ডিসপ্লেসমেন্টটা কোথায় পাবো? ওই যে আমি একটাকে রাইট সাইডে এবং একটাকে লেফট সাইডে টানতেছি, ওখানে একটা স্কেলিং দেওয়া থাকবে যে আমি রাইটে কতখানি সরাচ্ছি, লেফটে কতখানি সরাচ্ছি, তাহলে কতখানি আসলে শেয়ার স্ট্রেসটা আমি পাচ্ছি। ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো, যে প্রথমে হচ্ছে 0-0-তে ছিল এখানে, এরপরে আমার ফেল করার পরে ধরলাম এখানে আমার 20-এর মিলছে, এখানে আমার 40-এর মিলছে, তাহলে হচ্ছে স্কেলে টোটাল ডিস্টেন্সটা কত? এর ভিতরে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এদিকে 20 গেছে, এদিকে 40 গেছে, মানে কি টোটাল শেয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে কথার কথা 60। ডান সাইডে 20, বাম সাইডে 40, তাহলে আমার শেয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে হয়ে গেল 60। এখন একটা স্ট্রেসের জন্য আমার কিন্তু কি মানে একটা নর্মাল স্ট্রেস বা উপরের ভার্টিক্যাল স্ট্রেসের জন্য একটা আমি শেয়ার পাবো, স্ট্রেস পাবো, ডিসপ্লেসমেন্ট পাবো। এরকম করে যদি আমি বারবার করে নর্মাল স্ট্রেস চেঞ্জ করি বা ভার্টিক্যাল স্ট্রেস চেঞ্জ করি, প্রত্যেকটার জন্য হচ্ছে আমি ধরলাম ডিসপ্লেসমেন্ট এক এক রকম পাবো। তাহলে আমি যদি এখন একটা গ্রাফ আঁকি, আমি দেখতেছি যে যখন আমি শেয়ার ডিসপ্লেসমেন্ট যত বাড়বে আমার শেয়ার স্ট্রেসও বেড়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টের সাথে শেয়ার স্ট্রেস আমার বেড়ে যাচ্ছে, একটা পর্যায়ে এই পর্যায় পর্যন্ত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বাড়তেছে, তারপরে খুব একটা বাড়তেছে না, খুব সামান্য পরিমাণে বেড়ে আলটিমেট শেয়ার স্ট্রেংথ পাচ্ছি, অথবা এখানে আমার ব্রেকডাউন হচ্ছে। তাহলে আমার যখন আমি একে ধরলাম রাইটে নিচ্ছি এবং লেফটে নিচ্ছি, মানে কি ডিসপ্লেসমেন্ট করতেছি, আস্তে 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 শেয়ার স্ট্রেসটা বাড়তেছে এর ভিতরে, এবং একটা পর্যায়ে আসার পরে বা টিএফ পয়েন্ট পর্যন্ত আসার পরে এটা খুব বেশি আর স্ট্রেস নিতে পারবে না, আলটিমেটে চলে যাবে বা ক্র্যাক করে যাবে। এটা কখন হবে? এটা লুজ স্যান্ডের ক্ষেত্রে হবে, যে প্রথমে বাড়বে একটা পয়েন্ট টিএফ পর্যন্ত বা হচ্ছে টাওয়েফ পর্যন্ত আসবে, এরপরে খুব একটা বাড়বে না, আস্তে আস্তে আলটিমেটে চলে যাবে খুবই ধীরে ধীরে। দেখে এই টাওয়েফের পরের এই জায়গাটা কিন্তু খুবই ধীরে ধীরে আমার এসে ক্র্যাক করে যাবে। কিন্তু যদি আমি ডেন্স স্যান্ডের ক্ষেত্রে দেখি, তাহলে যদি দেখি ডেন্স স্যান্ডের ক্ষেত্রে প্রথমে অনেক বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, টাওয়েফ পর্যন্ত আসছে, এসে তারপরে কমে যে আমার হচ্ছে ফেইলারটা হচ্ছে। এখন এইটা কেন? এই দুইটা জিনিস আলাদা কেন? লুজ স্যান্ডের ক্ষেত্রে কখনো পিক ভ্যালু পাচ্ছি না, কিন্তু আমি ডেন্স স্যান্ডের ক্ষেত্রে একটা পিক ভ্যালু পাচ্ছি, তারপরে এটা কমে যাচ্ছে। এটা কেন হয়? আচ্ছা, এটা ধরা হয়
যে ডেন্স স্যান্ড যেহেতু কি এটার ভিতরে পার্টিকেলের একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল কাছাকাছি, এর ভিতরে স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা একটু বেশি। কি বললাম, আমার হচ্ছে যেহেতু পার্টিকেলগুলো ডেন্স স্যান্ডের ক্ষেত্রে ডেন্স অবস্থায় আছে বা কম্প্যাক্টেড অবস্থায় আছে, তাহলে যখনই আমি এটাকে ডিসপ্লেসমেন্ট করতে যাব, এর ভিতরের পার্টিকেলগুলো যেহেতু কাছাকাছি আছে, এরা কিছু লোড নিতে পারবে, এর জন্য পিক ভ্যালুতে যাবে। ঠিক আছে, তারপর একসময় কি হবে, এর ভিতরে এটা যেহেতু একটার সাথে আরেকটা আরো কাছে যাচ্ছে, শিয়ার স্ট্রেস নিতে পারতেছে, বেড়ে যাচ্ছে। পরে কাছে যেতে 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 কি হবে, কথার কথা দুইটা অণু খুব কাছাকাছি আসছে, এরপরে আরো আমি যদি প্রেসার দিই ছিটকে পড়ে যাবে না, এবং তখন কি সেটেলমেন্ট হবে বা হচ্ছে ব্রেকডাউন হবে বা ক্র্যাশিং হবে, ফ্র্যাকচার হবে। অনেকটা সেম, যে আমি প্রথমে যেহেতু পার্টিকেলগুলো অলরেডি কাছাকাছি ছিল, আমি স্ট্রেস দেওয়ার সাথে সাথে আরো কাছাকাছি আসতেছে এবং স্ট্রেস নিতে পারতেছে, পিক ভ্যালু পাইছে, পাওয়ার পর এটা নিতে পারতেছে না, আমি যত একে স্ট্রেস দিচ্ছি আর এ নিতে পারতেছে না, আস্তে আস্তে কমে যেয়ে একসময় ফেইলার করে যাচ্ছে। এর জন্য এইটা পিক ভ্যালুটা পাচ্ছি। কেন পাচ্ছি আবারও যদি বলি, এর ভিতরের সয়েল পার্টিকেলগুলো যেহেতু কাছাকাছি ছিল, তাই এ নিজেদের মধ্যে ইন্টারলকিং করে কিছু স্ট্রেস শুরুতে নিতে পারছে ডেন্স অবস্থায়, কিন্তু আরও যখন আমি স্ট্রেস দিচ্ছি, সে পিক ভ্যালুতে যাওয়ার পরে আর নিতে পারেনি এবং তখন কলাপস করে আলটিমেট স্ট্রেংথে আমি ফেরত আসছি বা নিচে চলে গেছে। তাহলে এটা হয়ে গেল আমার শেয়ার ডিসপ্লেসমেন্ট ভার্সেস শেয়ার স্ট্রেস। এখন যদি আমি সেকেন্ড গ্রাফটা একটু বুঝাই, এখানে কি বলছে, আচ্ছা এখানে বলছে চেঞ্জ অফ হাইট অফ স্পেসিমেন। আমি যখন হচ্ছে শেয়ার স্ট্রেসটা করতেছি বা শেয়ার ডিসপ্লেসমেন্টটা করতেছি, তখন আসলে কি করতেছি, আমি লোড দিচ্ছি, লোড চাপাচ্ছি। তাহলে লুজ সয়েলের ক্ষেত্রে আমি উপর থেকে দেখেন লোড চাপাচ্ছি, তাহলে আমার সয়েল স্যাম্পলটা এতখানি ছিল, আমি যেহেতু উপর থেকে লোড চাপাচ্ছি, সাইড থেকেও চাপাচ্ছি, এটা আসলে কি হবে, ডেপথটা কমে যাবে। পুরোটা যদি এইচ থাকে, আমার লুজ স্যান্ডের ক্ষেত্রে ভয়েডগুলো হচ্ছে কি হবে, ফিল আপ হয়ে যাবে, চাপ দিচ্ছি যেহেতু, এবং এটা হাইটটা কমে যাবে। তো সেটাই বলছে যে চেঞ্জ অফ হাইট, নিচে হচ্ছে আমার কম্প্রেশন আর উপরে হচ্ছে আমার এক্সপ্যানশন বা ভলিউম বেড়ে যাওয়া। লুজ স্যান্ডের ক্ষেত্রে এটা আমার সবসময় নিচে চলে যাচ্ছে। কিন্তু ডেন্স স্যান্ডের ক্ষেত্রে যদি একটু বলি, কি ডেন্স স্যান্ডের ক্ষেত্রে প্রথমে কমছে, কমারই কথা, কমে যাওয়ার পরে আবার বেড়ে গেছে। এটা কেন, এটাকে বলা হয় হচ্ছে ডাইলুশন ইফেক্ট, ডাইলেশন ইফেক্ট, ডাইলেশন, ঠিক আছে, লুশন কিন্তু না, ডাইলেশন, DILATION, ডাইলেশন ইফেক্ট। এটা আসলে কি, ডেন্স স্যান্ডের ক্ষেত্রে বা ডেন্স অবস্থায় ধরলাম এই একটা বক্স, সয়েল পার্টিকেল ছিল, প্রথমে ভয়েডটা কমে গেছে আমি যখন লোড দিলাম, এরপর যদি আমি একে আরো চাপাতে চাই, তখন কি হবে, যখন আর জায়গা নেই, ভয়েডগুলো ফিল আপ হয়ে গেছে, সয়েল দেখা যাবে একটার উপরে আর একটা উঠে যাচ্ছে, একটা পার্টিকেল আর একটার উপরে উঠে যাচ্ছে। আমি যখন এটাকে আরো চাপাইতে চাবো, আরো একে স্ট্রেস দিব, তখন কি হবে, একটার উপরে একটা যেহেতু উঠে যাচ্ছে, তখন আমার ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে, এর জন্য এটা উপরে চলে যাচ্ছে। লুজ স্যান্ডের ক্ষেত্রে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে, ধরলাম আমরা ক্লাসরুমে যে বসি, একজন আরেকজনের মাঝখানে অনেক ফাঁকা জায়গা, চেয়ারের মাঝখানে, তখন আস্তে আস্তে তারা কাছে আসে এবং জায়গাগুলো কমতে থাকে, এর জন্য সেটা নিজেদের ভিতরে ডিস্টেন্স কমতে থাকে, এই জন্য লুজ স্যান্ডের ক্ষেত্রে কি হয়, কম্প্রেশন হয়। কিন্তু এরকম যদি হয় যে আমাদের অলরেডি কোনো জায়গা নেই, রুমে যতজন থাকার কথা ততজনই আছে, আমি যদি একে আরো চাপাতে চাই, তখন কি হবে, একজন আরেকজনের উপরে উঠে যাওয়া লাগবে, এছাড়া তার অপশন নেই, তখনই সেটা হচ্ছে ডেন্স স্যান্ড। ঠিক আছে, যে এটা তখন ভলিউম, একটা পার্টিকেল যেটা আরেকটা পার্টিকেলের উপরে উঠে যাচ্ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে বা হাইটটা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বলছে যে ডেন্স স্যান্ডের ক্ষেত্রে প্রথমে কমে যায়, ভয়েডটা যখন একদম দু একটা ভয়েড যা থাকে ফিল আপ হয়ে যায়, প্রথমে কমে যায়, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে ডাইলেশন ইফেক্ট। এটা কিন্তু কোশ্চেনে এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যে দুটা গ্রাফ বুঝালাম। আচ্ছা, এরপরে একটা ম্যাথ, সেটা হচ্ছে 12.1। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে কি বলছে, নর্মাল স্ট্রেসের ভ্যালু বলে দিচ্ছে, ফোর্সের ভ্যালু, স্ট্রেসের ভ্যালু, শিয়ার ফোর্সের ভ্যালু, শিয়ার স্ট্রেসের ভ্যালু। কিছুই করবো না, আমাকে বলছে যে এখানে শিয়ার প্যারামিটারগুলো বের করতে, শিয়ার স্ট্রেস প্যারামিটার। তাহলে আমরা শিয়ার স্ট্রেস প্যারামিটার কিভাবে বের করি, নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসকে আমি প্লট করবো। কিভাবে প্লট করবো, এই যে এই ডটেড গুলো হচ্ছে আমার সেই পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টকে আমি হচ্ছে প্লট করার পরে দেখতেছি হচ্ছে কি এটা সরলরেখা, কারণ কোশ্চেনে আমাকে অলরেডি বলে দিচ্ছে যে এটাকে করতে, শিয়ার স্ট্রেস প্যারামিটার বের করতে। তাহলে আমি চারটা বিন্দু বসানোর পরে আমি একটা সরলরেখা টানলাম, টেনে আমি যদি পিছনে মিলাই, তাহলে দেখলাম যে এটা ওয়াই এক্সিসে 0 পয়েন্টেই ছেদ করছে। তাহলে হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে আমার 0 বা সি প্রাইমের ভ্যালু হচ্ছে 0, আর ফাই প্রাইমের ভ্যালু কত, আমি এখানে জাস্ট
কম্পাস দিয়ে মেপে দেখবো যে 5 প্রাইমের ভ্যালু কত, সেটাই হচ্ছে আমার শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার। এটা খুব একটা দরকার নাই, পরের ম্যাথটা আমরা দেখব। আচ্ছা, এরপর যদি বলি আমাদের হচ্ছে ট্রাইএক্সাইল টেস্ট, আমরা ডিরেক্ট শিয়ার টেস্ট করলাম। 2 নম্বরে ছিল হচ্ছে আমার ট্রাইএক্সাইল টেস্ট। ট্রাইএক্সাইল মানে 3 এক্সিস বরাবরই আমার এখানে ফোর্স যাবে। এখানে 3 ধরনের টেস্ট নর্মালি করা হয়, আমরা প্রত্যেকটাই ল্যাবে করব, জিওটেক 2 ল্যাবে হয়তো। একটা হচ্ছে সিডি টেস্ট, কনসোলিডেটেড ড্রেন টেস্ট, একটা হচ্ছে সিইউ টেস্ট, কনসোলিডেটেড আনড্রেন, আর একটা হচ্ছে ইউইউ টেস্ট, আনকনসোলিডেটেড আনড্রেনড টেস্ট। যদি কোনটা কি জাস্ট এক বাক্যে একটু বলে দিই। কনসোলিডেটেড ড্রেন মানে আমি এখানে 3 এক্সিস বরাবর একে স্ট্রেসও দিব এবং এখানে পানিকে বের হতে দিব। পানি বের না হলে তো এটা কনসোলিডেশন আসলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কনসোলিডেটেড ড্রেন অবস্থা। কনসোলিডেটেড আনড্রেনড অবস্থাটা আসলে কি? আচ্ছা, কনসোলিডেটেড আনড্রেনড অবস্থা হচ্ছে আমি প্রথমে লোড দিব 3 এক্সিস বরাবর এবং প্রথমে আমি পানিটাকে যেতে দিব। পানি সব বের হয়ে গেল, তারপরে আমি আবার রাস্তাটাকে বন্ধ করে, পানি বের হওয়ার সয়েল স্যাম্পেলে সেই রাস্তাকে বন্ধ করে আমি আরও একে স্ট্রেস দিব। দেওয়ার পরে এটাকে আমি ফাইনাল কনসোলিডেশনে আনবো, সেটা হচ্ছে আমার কনসোলিডেটেড আনড্রেন। মানে প্রথমে তো ড্রেনেজ অ্যালাউ করতে হবে, না তো কনসোলিডেশন হবে না। পানি না বের হলে তো এটার কনসোলিডেশন হবে না, কিন্তু পানি বের হয়ে যাওয়ার পরে আমি আরও একে চাপ দিয়ে একে কনসোলিডেশন করবো। এর জন্য কনসোলিডেটেড আনড্রেন, সিইউ টেস্ট। আর 3 নম্বর হচ্ছে আনকনসোলিডেটেড আনড্রেন, মানে আমি এখানে পানিও বের হতে দিব না, এর জন্য আমার কনসোলিডেশনও হবে না, জাস্ট আমি ভার্টিক্যালি লোড দিয়ে কিছু প্যারামিটার বের করবো সেটা। তাহলে এখানে সেই টেস্টের কথা একটু বলতে আমি একটা ম্যাথে চলে যাই, তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। ম্যাথে যাওয়ার আগে আপনাদের এই ছবিটা, আচ্ছা ম্যাথে যাওয়ার আগে আমি ট্রাইএক্সাইল টেস্টের যেটা হচ্ছে সিডি টেস্ট, কনসোলিডেটেড ড্রেন টেস্ট, সেটা যদি একটু বুঝাই যে সেটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে সেই ম্যাথটা এই কনসেপ্টেই করা ম্যাথ, এই জিনিসটা একটু বোঝা লাগবে সংক্ষেপে। 12.22 ছবিটা, 12.22 লেফট সাইডে যদি একটু চলে যাই, লেফট সাইডে এখানে আমাকে দেখেন কি বলছে। আমি এক্সিস মানে ট্রাইএক্সাইল মানে সব দিক দিয়ে আসলে এখানে আমি লোড দিচ্ছি, তাহলে সব দিকে আমি হচ্ছে কি পরিমাণ লোড দিচ্ছি, সিগমা 3 পরিমাণ হচ্ছে আমি 4 সাইডে লোড দিচ্ছি সয়েল স্যাম্পলকে। এখানে আমার লিখে দিচ্ছে কি ইউ সি, মানে এখানে আমাকে বলে দিচ্ছে হচ্ছে ইউসি হচ্ছে বা ইউডি হবে এটা 0। ডেভিয়েটরিক স্ট্রেস সেটা ইউডি বলতেছি আমি, ডেভিয়েটর স্ট্রেস, ডেভিয়েটর, আমি বলবো ডেভিয়েটর স্ট্রেস কি, ডেভিয়েটর স্ট্রেস ইউ ডি বুঝাচ্ছি। প্রথমে আমার এটা হচ্ছে কি 0 অবস্থায়, ডেভিয়েটর হচ্ছে স্ট্রেস হচ্ছে সিগমা ডি। এটা হচ্ছে প্রথমে আমার 0 অবস্থায় আছে, আমি লেফট সাইডে যখন যাব এ নাম্বার কন্ডিশনে তখন আমি কোনো ডেভিয়েটর স্ট্রেস দিব না, শুধু আমার এখানে সিগমা 3 স্ট্রেসই থাকবে। আর এখানে দেখেন পোর ওয়াটার প্রেশার বা ইউ হচ্ছে ভ্যালু 0, এখানেও আমার পোর ওয়াটার ভ্যালু 0, তার মানে কি আমি পুরাটাকেই পানি বের করে ফেলছি, ড্রেন করে ফেলছি, আমার কোনো পোর ওয়াটার নাই এবং 4 সাইডে আমি কনসোলিডেশন করতেছি সিগমা 3 ভ্যালু দিয়ে, ঠিক আছে? এবার বি নাম্বারে একটা চেঞ্জই হয়েছে, এর সাথে বি একটা চেঞ্জ, সবকিছু সেম আছে, আমার পোর ওয়াটার প্রেশার 0, আমি 4 সাইডে সিগমা 3 দিচ্ছি, তার সাথে আমি উপরে এবং নিচ দিয়ে আরো একটা স্ট্রেস দিচ্ছি, কম্প্রেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমার ডেভিয়েটর স্ট্রেস অথবা ডেল সিগমা ডি। প্রথমে আমার ডেল সিগমা ডি এর ভ্যালু 0 ছিল, আমি কোনো স্ট্রেস দিইনি, শুধুমাত্র আমার সিগমা 3 ছিল। এরপরে আমি এই ডেভিয়েটর স্ট্রেস অ্যাড করলাম, কিছু একটা পরিমাণ অ্যাড করলাম, করার পরে আমি বি নাম্বার কন্ডিশন পেলাম। এটা আসলে কেন করতেছি, আমি যখন মোর সার্কেলটা আঁকবো তখন একটা আমার থাকবে মেজর এক্সিস, একটা হচ্ছে মাইনর এক্সিস। সিগমা 3 প্রথমে ভ্যালু ধরলাম 20, এটার ভ্যালুটা কম, তারপর যখন আমি এর সাথে কিছু ভ্যালু অ্যাড করলাম, ধরলাম ডেভিয়েটর স্ট্রেস হচ্ছে আমার 10, তাহলে আমার এই সেকেন্ড কন্ডিশনের ভ্যালু কিন্তু হয়ে গেল 30, প্রথমের 20 আর তারপরে এক্সট্রা যে স্ট্রেসটা দিলাম 10 সেটা। এটা কেন করা হয়, আমি যে আরো স্ট্রেস দিয়ে চেষ্টা করি কনসোলিডেশন করতে, যতটা সম্ভব আমি চেষ্টা করতেই থাকি কনসোলিডেশন করতে, স্ট্রেস বাড়াতে থাকি, ডেভিয়েটর স্ট্রেস প্রথমে 10, 20, 30 কথায় কথা এরকম বাড়াতে থাকি এবং দেখি যেটা কতখানি কনসোলিডেশন হতে পারতেছে বা ম্যাক্সিমাম কনসোলিডেশন কত। শুরুতে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে 4 সাইডে একে স্ট্রেস দিই, সেটা হচ্ছে সিগমা 3, এরপরে আমি ডেভিয়েটর স্ট্রেস দিয়ে একে কনসোলিডেশন করি এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা আসলে
পোর ওয়াটার প্রেশারটা 0 রাখতেছি, মানে কি কোনো পোর ওয়াটার প্রেশার নাই। এই যে দেখেন, এটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস, যেটা কি ডেল সিগমা ডি বুঝাচ্ছি আমি, এবং এটা খুব আস্তে আস্তে আমাদের অ্যাড করা লাগে। তাহলে এখানে দেখেন আমার মাইনর এক্সিসের জন্য যেহেতু কি সব ক্ষেত্রে পোর ওয়াটার প্রেশার 0, তাহলে টোটাল স্ট্রেস ইকুয়ালস টু কি ইফেক্টিভ স্ট্রেস সিগমা 3 ইকুয়ালস টু হবে সিগমা প্রাইম 3। আর সেম ভাবে আমার ডেভিয়েটর স্ট্রেসকে যদি অ্যাড করি সিগমা 3 এর সাথে, এটা হবে হচ্ছে মেজর এক্সিস, এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার সিগমা 1 এর সমান। আমরা যখন একটু আগে একটা ম্যাথ করলাম, সিগমা 3 আর সিগমা 1 ছিল, সিগমা 3 আর সিগমা 3 প্রাইম সেম, ইফেক্টিভ স্ট্রেস আর টোটাল স্ট্রেস সেম, কারণ এখানে পোর ওয়াটার প্রেশার 0, আমি সবটাকে ড্রেন করে দিছি বা পানি বের হতে দিছি, ড্রেনেজ করতে দিছি। আর আমার মেজর এক্সিসের সিগমা 1 এর ভ্যালু হচ্ছে দুটার সমান, একটা হচ্ছে সিগমা 3 আর একটা হচ্ছে আমার ডেভিয়েটরিক স্ট্রেস, এই দুটার সমান। ঠিক আছে, সেটাই বলতে। এইটুকু হয়ে গেলে আমরা মোটামুটি ম্যাথটা করতে পারবো। আচ্ছা দেখেন 12.3 এখানে কি বলছে, আমার বলছে যে সিডি টেস্ট বা কনসোলিডেটেড ড্রেন ট্রাইএক্সাইল টেস্টে কনসোলিডেশন করে ফেলছে, এবং এখানে নর্মাল কনসোলিডেটেড ক্লে আছে এনসি সয়েল। আচ্ছা, এখন আমাকে বলছে সিগমা 3 এর ভ্যালু আর ডেভিয়েটরিক স্ট্রেসের ভ্যালু বলে দিচ্ছে। আমাকে বের করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই প্রাইম আর হচ্ছে থিটা, যেটা হচ্ছে কি মেজর প্লেনের সাথে, মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে ফেইলার প্লেনটা বানাচ্ছে, সেটা হচ্ছে থিটা ছিল। এই দুটা ভ্যালু আমাকে বের করতে হবে। আচ্ছা, এইটার জন্য আসলে আমরা এইরকম একটা ছবি আঁকবো। প্রথমে আমার ছবিটা, এই ছবিটা এইটুকু অংশ, এখানে কোনো ডেভিয়েটরিক স্ট্রেস নাই, সিগমা 3 আর হচ্ছে সিগমা 1 আছে। এর পরের যে কুলমের ভ্যালুটা, এটা কি ডেভিয়েটরিক স্ট্রেস দুই ক্ষেত্রে আমি অ্যাড করছি সেটার পরে, এভাবে করে করা। তাহলে এরকম একটা জিনিস আমি আঁকি। আচ্ছা, এখন আমি সবার আগে নর্মালি কনসোলিডেটেড ক্লে, ক্লাসের শুরুতেই বলছি যখন নর্মালি কনসোলিডেটেড ক্লে হয় তখন আমরা ধরে নেই যে সি প্রাইমের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে আমরা কি জানি যে টাউ এফ বা শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু সি প্রাইম প্লাস সিগমা প্রাইম ট্যান ফাই। ঠিক আছে, ট্যান ফাই প্রাইম। তাহলে এখানে যেহেতু হচ্ছে সিগমা সি এর ভ্যালুটা শূন্যর কাছাকাছি বা শূন্য, তাহলে এটাকে আমি বাদ দিতে পারি। তাহলে দেখেন টাউ এফ ইকুয়ালস টু সিগমা প্রাইম ট্যান ফাই প্রাইম, নর্মালি কনসোলিডেটেড ক্লের জন্য ফেইলার ইকুয়েশন, মোর কুলম ফেইলার ইকুয়েশন। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন আমি পেলাম। এরপরে আমি কি করব, এরপরে আমার যেহেতু ট্রাইএক্সিয়াল টেস্ট, আমার হচ্ছে মোর সার্কেল আঁকতে হবে। তাহলে আমি মেজর এক্সিস আর মাইনর এক্সিস যে বের করি, প্রিন্সিপাল এক্সিস। তাহলে মেজর এক্সিসের ক্ষেত্রে আমার হচ্ছে কি সিগমা 1 প্রাইম, এটা কিসের কিসের যোগফল আমি বলছি, সিগমা 1 প্রাইম আর সিগমা 1 কিন্তু সমান, কারণ পোর ওয়াটার প্রেশার 0 ট্রাইএক্সিয়াল সিডি টেস্টের জন্য বা কনসোলিডেটেড ড্রেন টেস্টের জন্য। এইটা হবে হচ্ছে আমার সিগমা 3 বা মাইনর এক্সিসের স্ট্রেস প্লাস হচ্ছে ডেভিয়েটরিক স্ট্রেসের যোগফল, এটা হচ্ছে আমার সিগমা 1। তাহলে এই দুটো ভ্যালু কোশ্চেনে বলে দিচ্ছে, সিগমা 3 আর ডেভিয়েটরিক স্ট্রেস। তাহলে এই দুটো জাস্ট যোগ করে দিব। আর আমার মাইনর এক্সিস কি হবে, মাইনর এক্সিস হচ্ছে সিগমা 3 প্রাইম, এটা কি সিগমা 3 এর সমান, ভ্যালু বলেই দিচ্ছে। তাহলে আমরা মেজর এক্সিসের ক্ষেত্রে দুইটা ভ্যালু যোগ করলাম, মাইনর এক্সিসের ক্ষেত্রে অবশ্যই কি সিগমা 3 হচ্ছে আমার ভ্যালু, হয়ে গেল। এরপরে আমার কি লাগবে, মোর কুলম ফেলার ইনভলভের ক্ষেত্রে আমরা এটা ছবি এঁকেও বের করতে পারি, আমরা সূত্র দিয়েও করতে পারি। সূত্র কি, সাইন পাই এর সূত্র। একদম শুরুতে আমরা করছিলাম কোন ইকুয়েশন, 12.19 ইকুয়েশন। যদি একটু উপরে যেয়ে দেখি 12.19 ইকুয়েশন কোনটা আমার, 12.19 অথবা হচ্ছে এই সূত্রটা সেম সূত্র দিয়ে করতে পারি। এখানে আমার হচ্ছে ফাই এর ভ্যালুটা 0, যেহেতু হচ্ছে এটা আমার সরি সি প্রাইমের ভ্যালুটা 0, যেহেতু হচ্ছে এটা আমার নর্মালি কনসোলিডেটেড ক্লে। তাহলে আমার সি প্রাইমের ভ্যালুটা 0, তাহলে আমার এই জিনিসটা থাকতেছে না, 2 হচ্ছে উপর নিচে কাটা যাচ্ছে। তাহলে আমার সাইন ফাই এর একটা সূত্র হচ্ছে কি থাকতেছে, শুধু সিগমা দিয়ে হচ্ছে আমার একটা সাইন ফাই এর সূত্র থাকতেছে। সেটা যদি একটু বলি যে কি সূত্র, সেটা হচ্ছে সিগমা প্রাইম 1 মাইনাস সিগমা প্রাইম 3 ডিভাইডেড বাই হচ্ছে সিগমা প্রাইম 1 প্লাস সিগমা প্রাইম 3। এটা কেন হয়েছে, ওই সূত্রে যেটা হচ্ছে আমরা 12.8 বললাম বা হচ্ছে সাইন ফাই সূত্র বললাম, সেখানে সি প্রাইমের ভ্যালুটাকে 0 বসালে আমি এই সাইন প্রাইমের এই সূত্র পাই, সেখান থেকে আমি ফাই এর ভ্যালুটা বের করব ক্যালকুলেটরে। সাইন ফাই এর সূত্র পাচ্ছি, সেখান থেকে ফাই এর ভ্যালু বের করব, প্রথম কাজটা শেষ। ফাই হয়ে গেলে আমি ইকুয়েশন দিয়ে জানি
যে থিটা ইকুয়ালস টু 45 প্লাস 5/2। সেখান থেকে আমি থিটার ভ্যালু বের করে ফেললাম, কাজ শেষ। মেনলি আমার এই ফাই আর থিটাই বের করতে বসছে, কিন্তু ইকুয়েশনে দেখেন প্রথমে ফাই বের করতে বসছে, পরে থিটা বের করতে বসছে, তাহলে ইকুয়েশন দিয়ে আমি করে ফেললাম। এটা চাইলে আমি মোট সার্কেল দিয়ে আঁকতে পারতাম, কিন্তু যেহেতু আমি একে মানে ইকুয়েশন দিয়ে এঁকে ফেললামই বা বের করে ফেললাম, তারপরেও কিন্তু আমার মোর কুলম্বের সূত্রটা অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? কারণ এই ইকুয়েশনটা বেসিসই হচ্ছে মোর সার্কেল। তাহলে আমি এখন এটার জন্য ছবি আঁকবো। আমি দুটো ইকুয়েশন দিয়ে ম্যাথটা কিন্তু করে ফেলছি, কাজ শেষ 70%। এখন একটা ছবি আঁকতে হবে মোর সার্কেল, সেটা একটু আমি আঁকা শিখাই। তাহলে আমার ওয়াই এক্সিস হবে হচ্ছে শিয়ার স্ট্রেস টাউ এর ভ্যালু, এক্স এক্সিস হবে হচ্ছে নর্মাল স্ট্রেস সিগমা প্রাইমের ভ্যালু। তাহলে সিগমা প্রাইমের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে সিগমা 1, একটা হচ্ছে সিগমা 3। তাহলে আমি ও থেকে বা 0 পয়েন্ট থেকে সিগমা 3 প্লট করলাম 276, আর হচ্ছে সিগমা 1 এর ভ্যালু 552 দিলাম। এটার জন্য কিন্তু গ্রাফ পেপার দেওয়াও থাকতে পারে বা না দেওয়াও থাকতে পারে। যদি গ্রাফ পেপার না দেওয়া থাকে তাহলে আমরা মোটামুটি হচ্ছে হাতের আন্দাজে করবো, আর যদি গ্রাফ পেপার দেওয়া থাকে আমরা হচ্ছে ছক আকারে সেখানে গ্রাফ পেপার ইউজ করবো। হয়ে গেল। এখন সিগমা 3 প্রাইম হয়ে গেছে, সিগমা 1 প্রাইম হয়ে গেছে। এই দুটার মাঝামাঝি আমি কি পাবো? একটা রেডিয়াস পাবো না? রেডিয়াস ক্যালকুলেট করবো, আমি একটু আগেও বললাম সিগমা 1 আর সিগমা 3 কে হচ্ছে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, যে ভ্যালুটা পাবো সেটা আমি হচ্ছে ও থেকে এর ডিস্টেন্সটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এ পয়েন্টটা পেয়ে গেলাম। এখন এই এ কে কেন্দ্র করে হয় সিগমা 3 অথবা সিগমা 1 যে কোনো একটা নিয়ে রেডিয়াস নিয়ে আমি হচ্ছে এই মোর সার্কেলটা বা অর্ধবৃত্তটা আঁকবো কম্পাস দিয়ে। আঁকলাম, আঁকার পরে এখন আমার কাজ হবে দুইভাবেই করা যায়। আমি কিন্তু ফাইয়ের মানে থিটার ভ্যালুটা জানি, আমি এও জানি। তাহলে আমি থিটার হচ্ছে 54.73, 2 থিটা তাহলে কি আসবে? 2 থিটা আমি ধরলাম, তাহলে 110 আসবে কথার কথা। তাহলে আমি এ থেকে হরিজন্টালি 110 নিয়ে আমি হচ্ছে এই বি পয়েন্টটা পেতে পারি। বি পয়েন্টটা পেলে ও এবং বি কে যোগ করে আমি হচ্ছে একটা স্লোপ নিয়ে নিব বা এটাকে এক্সটেনশন করে দিব। এটাই হচ্ছে আমার সেই ঢালটা বা সেই ট্যানজেন্টটা। এভাবেও করা যায়, অথবা আরেকভাবে করা যায় যে এখানে তো আমি জানি যে সি এর ভ্যালু যেহেতু 0, তাহলে ও থেকে আমি জাস্ট মোট সার্কেলের উপরে যদি একটা ট্যানজেন্ট আঁকি তাহলেও কিন্তু আমি এই লাইনটাই পাবো, এবং দেখবো সেক্ষেত্রে যে এই লাইনের হচ্ছে হরিজন্টালের সাথে ফাই কোণ উৎপন্ন করতেছে, এবং ফাই এর ভ্যালু আমি অলরেডি বের করছি যে 19.45, এখানে তাই আসবে। ফাই এর ভ্যালুটা চেক করে দেবো, 19.45 আসবে। এবং এটা সেই আমার হচ্ছে সয়েল ব্লকটা। সয়েল ব্লকে হচ্ছে আমার মাইনর এক্সিস বা হরিজন্টাল বরাবর সিগমা 3 এর ভ্যালু, সিগমা 3 প্রাইমের ভ্যালু, আর ওয়াই এক্সিস বরাবর বা মেজর এক্সিস বরাবর হচ্ছে আমার সিগমা 1 প্রাইমের ভ্যালু। আর আমার সেই ফেলার প্লেনই হচ্ছে এখানকার সেই ফেলার এনভেলপ, সেটা হচ্ছে হরিজন্টালের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, কারণ মোট সার্কেলে সেটা 2 থিটা, আমার স্ট্রেস ব্লকে হচ্ছে শুধু থিটা। এটা করে আমার হচ্ছে ম্যাথটা কমপ্লিট করে আমরা হচ্ছে জমা দিব, এবং অবশ্যই ফিগার নামটা লিখবো।